বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হলো একটা ম্যাথ নিয়ে আলোচনা করছিলাম, যেখানে একটা অ্যানালগ সিগন্যালের ইকুয়েশন দেওয়া ছিল x at সমান সমান 3 cos 100 pi t। তো এটা একটা অ্যানালগ সিগন্যাল ইকুয়েশন। এটাকে আমরা লিখতে পারি 3 cos twice pi ft এই ফরম্যাটে, তাই না? 3 cos twice pi বড় হাতের ft এই ফরম্যাটে লিখতে পারি। তো এখান থেকে যদি লিখি 2 pi এফ টি, তাহলে এফ এর মান সমান সমান 50 হার্জ আসে, তাই না? এখান থেকে আমরা আগের ক্লাসে দেখাইছিলাম যে এফ এর মান 50 হার্জ আসে, এইটুকু সবাই আমরা বুঝতেছিলাম। আচ্ছা, এখন এক নাম্বার প্রশ্ন বলছে ডিটারমাইন দ্য মিনিমাম স্যাম্পলিং রেট রিকোয়ার্ড টু অ্যাভয়েড এলিয়াজিং। তো এলিয়াজিং কে অ্যাভয়েড করার জন্য মিনিমাম স্যাম্পলিং রেট কত হবে? আমরা জানি মিনিমাম স্যাম্পলিং রেট হইতে হয় এলিয়াজিং কে অ্যাভয়েড করার জন্য এখানে যে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে এই ফ্রিকোয়েন্সির অর্থাৎ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দ্বিগুণ ফ্রিকোয়েন্সিতে স্যাম্পলিং করতে হয়। তো এটা আমরা কিছুক্ষণ পরেই এটার প্রুফটা আমরা দেখব। স্যাম্পলিং থিওরেম যখন আলোচনা করব তখন এটা আমরা ডিটেইলস এই থিওরিটা আমরা দেখে ফেলবো, ঠিক আছে? সুতরাং এখানে যেহেতু আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে হলো 50 হার্টজ, সুতরাং আমাদেরকে স্যাম্পলিং করতে হবে এর দ্বিগুণ ফ্রিকোয়েন্সি অর্থাৎ 100 হার্টজে। 100 হার্টজে যদি আমরা স্যাম্পলিং করতে পারি তাহলে বলতে পারি আমাদের এই সিগন্যালের কোনো এলিয়াজিং থাকবে না, ঠিক আছে? এই কারণে আমরা এখানে 50 হার্টজ স্যাম্পলিং আছে, এই জন্য স্যাম্পলিং রেট এলিয়াজিং অ্যাভয়েড করার জন্য আমরা এখানে 100 হার্টজে আমরা এটাকে স্যাম্পলিং করছি। একটু ক্লিয়ার তো? দ্বিতীয় প্রশ্নে বলা আছে সাপোজ দ্যাট দি সিগন্যাল ইজ স্যাম্পলড এট দি রেট এফ ইজ ইকুয়াল টু 200 হার্টজ। বলা আছে একটা সিগন্যালকে 200 হার্টজে স্যাম্পল করা আছে, অর্থাৎ তার স্যাম্পলিং রেট আছে 200 হার্টজ না। এখন 200 হার্টজে স্যাম্পলিং করলে হোয়াট ইজ দ্য ডিসক্রিট টাইম সিগন্যাল অবটেইন আফটার স্যাম্পলিং? তাহলে এই এই সিগন্যালের, এই অ্যানালগ সিগন্যালের ডিসক্রিট টাইম সিগন্যালটা কি হবে, অর্থাৎ ডিসক্রিট সিগন্যালটা কি হবে এটা আমাদের বলা আছে। আমরা জানি অ্যানালগ সিগন্যালকে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিতে ভাগ করলে ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি পাওয়া যায়। আবার বলি, অ্যানালগ সিগন্যালকে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিতে ভাগ করলে ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, কারণ আমরা জানি ছোট হাতের এফ বা ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি সমান সমান বড় হাতের এফ ডিভাইডেড বাই এফ এস, অর্থাৎ অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। এটা আমরা জানি, তাই না? এটাকে লিখে দিতে হবে, আমরা মোটামুটি সবাই জানি, আগের ক্লাসে আমরা আলোচনা করছি। হ্যাঁ, এফ ইকুয়াল টু বড় হাতের এফ ইকুয়াল টু ছোট হাতের এফ, সরি, এফ ইকুয়াল টু এফ বাই এফ এস, অর্থাৎ অ্যানালগ সিগন্যাল ডিভাইডেড বাই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, এটা আমরা জানি। সুতরাং আমরা যদি অ্যানালগ সিগন্যালকে এফ এস দিয়ে ভাগ করি তাহলে তো আমাদের ডিসক্রিট টাইম সিগন্যাল পাওয়া যাবে, কারণ ডিসক্রিট টাইম সিগন্যালের ইকুয়েশনটা কি ছিল? আমাদের ইকুয়েশন ছিল এ কস টুয়াইস পাই এফ এন, এটা ছিল আমাদের ডিসক্রিট টাইম সিগন্যাল ইকুয়েশন, তাই না? এখন টুয়াইস পাই এফ টি আছে, এফ টি কে এখন এফ এন বানাইতে হবে। পার্থক্য কি? বড় হাতের এফ ছিল, এখন ছোট হাতের এফ বানাইতে হবে, জাস্ট এফ এস দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাই যাব। তো এটা যদি আমরা ভাগ করি তাহলে ইকুয়েশনটা পাই, এই যেখানে দেখো এখানে 3, তাহলে এক্স এন সমান সমান 3 cos এই 100 পাই কে আমি জাস্ট স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এফ এস দিয়ে ভাগ করে দিলাম, পাইলাম কি 3 cos পাই বাই 2n, জাস্ট পাই বাই 2n। ক্লিয়ার? এটাই হলো আমাদের সেই ডিসক্রিট সিগন্যালের সিগন্যাল, যেটা আমরা অ্যানালগ সিগন্যাল থেকে পাইলাম 200 হার্টজে স্যাম্পলিং করার পর। একটু ক্লিয়ার তো? এতে শাম? জি স্যার। ওকে, এটা যদি ক্লিয়ার হয়। আচ্ছা, এরপরে সি নাম্বারটা দেখি। সাপোজ দ্যাট the signal is sampled at the rate fs equal to 75 hertz। একটা সিগন্যালকে আমরা স্যাম্পলিং করছি 75 হার্টজে স্যাম্পলিং করছি। হোয়াট ইজ দি ডিসক্রিট টাইম সিগন্যাল অবটেইন আফটার স্যাম্পলিং? তাহলে আগেরটার মতোই যদি 75 হার্টজে স্যাম্পল করি তাহলে তার ডিসক্রিট টাইম সিগন্যালটা কি হবে? তো আগেরটার মতো অ্যানালগ সিগন্যালটাকে জাস্ট এবার 200 দিয়ে না ভাগ করে 75 দিয়ে ভাগ করব। 75 দিয়ে ভাগ করলে আমরা পাইতেছি সিগন্যালটা হলো পাই বাই 4 3 পাই। তো এখান থেকে এটাকে ভাঙ্গায় লেখা যায় টুয়াইস পাই মাইনাস পাই বাই টুয়াইস পাই বাই 3। এটাকে ভাঙ্গায় লিখলে আমরা পাই cos টুয়াইস পাই বাই 3। এটা ভাঙ্গাইতে আমরা পারি তো সবাই, নাকি নাকি একটু দেখাই দিতে হবে এটা কিভাবে আমরা লিখি। এটা কি কোয়াড্রেন্টের হিসাবটা আমরা যদি দেখি
টুয়াইস পাই মানে কি? টুয়াইস পাই হলো, এটা হলো আমাদের পাই, তাই না? আবার এটা হলো আমাদের ফিরে আসলে হলো টুয়াইস পাই, টুয়াইস পাই, তাই না? হ্যাঁ, টুয়াইস পাই মাইনাস 2π/3, অর্থাৎ এই জায়গায় না, এই জায়গায়। আচ্ছা, জাস্ট এত কিছু আমাদের লাগবেও না, জাস্ট হিসাব করি। দেখো, অর্থাৎ আমরা মনে রাখবো যে প্রতি টুয়াইস পাই পর পর আমাদের কি সিগন্যালটা রিপিট করবে। আমরা যদি সাইনোসয়েডাল সিগন্যাল কস সিগন্যালটা ধরি, কস সিগন্যাল কি প্রতি টুয়াইস পাই পর রিপিট করে না? এটা একটা সাইকেল গেল, তাই না? আবার একটা দেখি, এটা কিন্তু আরেকটা সাইকেল কস সিগন্যালে। দেখি, এটা যদি হয় আমাদের সিগন্যাল, তো প্রতি টুয়াইস পাই, এটা কি 0 থেকে, এটা হলো আমাদের টুয়াইস পাই, এটা হলো আমাদের টুয়াইস পাই। এই প্রতি টুয়াইস পাই পর কিন্তু সিগন্যালটা রিপিট করতেছে, তাই না? এটা কি আমাদের 4π, এটা হলো আমাদের মাইনাস টুয়াইস পাই, এই প্রতি, আর এটা হলো আমাদের পাই। এই প্রতি টুয়াইস পাই পর কিন্তু সিগন্যালটা আমাদের রিপিট করতেছে, তাই না? অর্থাৎ প্রতি টুয়াইস পাই পরই কিন্তু আবার দেখা যাচ্ছে আমাদের সিগন্যালটা আবার রিপিটেশন হইতেছে। তাই জন্য আমাদের টুয়াইস পাইটা কি আমরা এখানে নেগলেক্ট করলাম, ঠিক আছে? পরে আমরা যদি জাস্ট কি কস মাইনাস টুয়াইস পাই/3 আসলো, কস মাইনাস টুয়াইস পাই/3 আসলো, ঠিক আছে? এখন কস মাইনাস থিটা মানে কি? প্লাস কস থিটা, তাই না? কস মাইনাস থিটা মানে প্লাস কস থিটা। এখান থেকে জাস্ট লিখতে পারি কস টুয়াইস পাই/3। ক্লিয়ার তো? একটু ক্লিয়ার? আমরা জানি কস মাইনাস থিটা সমান কস থিটা, তাই না? আবার সাইনের ক্ষেত্রে কি বলতে পারি? সাইন মাইনাস থিটা সমান কি? সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। ক্লিয়ার তো? কজের ক্ষেত্রে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, সাইনের ক্ষেত্রে মাইনাস থাকলে মাইনাস হয় সামনে। এতে সাম? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এইভাবে বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমরা বুঝতে পারলাম যে কি করে আমরা ডিসক্রিট সিগন্যালটা পাইলাম এখানে। এখন 4 নাম্বারটা দেখি, হোয়াট ইজ দি ফ্রিকোয়েন্সি এফ? এফ ফ্রিকোয়েন্সিটা কত হবে? আমাদের ফ্রিকোয়েন্সি এফটা বের করতে বলছে। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি এফ, যেখানে এফ এর মানটা 0 এর চেয়ে বড় কিন্তু fs/2 এর চেয়ে ছোট হবে, অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি চেয়ে ছোট হবে কিন্তু 0 এর চেয়ে বড় হবে। এটা অফ এ সাইনোসয়েড দ্যাট were samples identical to those obtained in part C, and part C তে যে স্যাম্পলটা বাড়াইছে না, এর আইডেন্টিক্যাল হবে না, were samples identical to those obtained in part C। আচ্ছা, এখন এটা যদি আমরা দেখি, part C তে আমরা স্যাম্পলিং করছি 75 হার্টজে, আমরা জানি তো 75 হার্টজে যদি স্যাম্পলিং করে থাকি, সুতরাং আমরা বলতে পারি f ইকুয়াল টু ছোট হাতের f ইনটু fs। এখন f কি? এই fs টা হলো 75, তাহলে 75f। তো এই 75fটা আমরা আবার এই ইকুয়েশন থেকে পার্ট সি তে যেটা বাড়াইছে, অর্থাৎ পার্ট সি তে যে ইকুয়েশনটা বের হইছে সেই ইকুয়েশন থেকে আমরা দেখতেছি এই ইকুয়েশনে f এর মান হলো 1/3, তাই না? এর এই ইকুয়েশনে f এর মান 1/3 না? এটা কিভাবে আসলো? এই ইকুয়েশন 1/3 হলো, আমরা কনসিডার করব জেনারেল ফর্মের সাথে, টুয়াইস পাই এফ এন, এই টুয়াইস পাই চলে গেল, এফ থাকে, এফটা কি হয় 1/3, এফটা হয় 1/3, আর সাথে এন তো এন নেই, আছে, সুতরাং এফ ইকুয়াল টু 1/3 হয়। তো এখানে মানটা বসাই দিলে অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি পাই যাচ্ছে 25 হার্টজ, অর্থাৎ এখান থেকে অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি 25 হার্টজ পাইছি। এই যে অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি 25 হার্টজ পাইলাম, এই 25 হার্টজের অ্যানালগ সিগন্যালটা, এই 25 হার্টজের কানেক্টেড
এই যে 25,000 অ্যানালগ সিগন্যালটা, এটা কি জিরোর চেয়ে বড়, এবং এটা কিন্তু জিরোর চেয়ে বড়, এই 25,000টা। হ্যাঁ, 25,000টা কিন্তু জিরোর চেয়ে বড়, ঠিক আছে। আবার এটা কার চেয়ে ছোট, এটা fs/2s এর ছোট না, এটা fs/2s এর ছোট। fs টা কত ছিল, স্যাম্পল ফ্রিকোয়েন্সি fs ছিল 75, 75/2 সমান কত হয়, 75 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 35, 36, 37.5, অর্থাৎ 37.5 এর চেয়ে কিন্তু এটা ছোট, আবার জিরোর চেয়ে বড়, অর্থাৎ আমাদের কন্ডিশন মেনটেন করছে, অর্থাৎ f=25 হলে আমাদের কন্ডিশন আমাদের মেনটেন করে। আচ্ছা, এক সেকেন্ড একটু লাইনে থাকো, রুম অন আসছে, এক সেকেন্ড একটু কথা বলি। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতেছি 0 থেকে বড় এবং fs/2s এর ছোট, এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা, ঠিক না, এই যে এই ফ্রিকোয়েন্সিটা। তো এখানে এখন আমরা এই ইকুয়েশন থেকে বলতে পারি যে ক্লিয়ারলি দি সাইনোসয়েডাল সিগন্যাল, তাহলে এই এই কন্ডিশনে অর্থাৎ এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিতে আমাদের সাইনোসয়েডাল সিগন্যাল ইকুয়েশন কি জানি আমরা, ইকুয়েশন 3 cos 2π/ft, এটা আমাদের জেনারেল ফর্ম। এখন আমাদের f এর মান কত আসছে, f এর মান কিন্তু এই কন্ডিশন মেইনটেইন করে আমাদের f এর মান আসছে 25। তো 25 যদি এখানে f এর মান বসাই দিই তাহলে 25 দুগুণে হয় 50, তাহলে বলতে পারি 3 cos 50πt, এটা লিখতে পারি না অনায়াসেই। তাহলে অ্যানালগ সিগন্যালটা পাই আমি এটা, অর্থাৎ এই কন্ডিশন মেইনটেইন করে, অর্থাৎ এখানে আমাদের যে কন্ডিশন বলা আছে 0 থেকে fs/2 এর মধ্যে f এর মান থাকতে হবে, এবং c তে যে অ্যানালগ সিগন্যালটা পাইছি এখান থেকে কনসিডার করে আমাদের হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ এ সাইনোসয়েড, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি পাই গেছি। আমাদের কিন্তু রেজাল্ট কিন্তু এইটুকু চাইছে, জাস্ট f = 25 আমরা এই কন্ডিশনে পাই গেছি। তা সমান সমান পাইলাম, অ্যানালগ সিগন্যালটা পাইলাম হলো আমাদের এত। এখন এইটুকু আমরা একটু দেখি, এক সেকেন্ড। স্যাম্পল এট f = 75 স্যাম্পলস, তাই না, এখানে এর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হলো 75 স্যাম্পলে, এটা পাইলাম। এখন একটা জিনিস খেয়াল করো, f = 50 Hz is an alias of f = 25 Hz for at the sampling rate f = 75। এখন f যদি হয় 25, f এর মান যদি 25 হয় না, আমরা f এর মান তো 25 পাইছি, এখন fs এর মান 75 এর জন্য অবশ্যই 50 Hz এর সিগন্যালটা তখন তার এলিয়াজিং সিগন্যাল হয়ে যাবে। কেমনে পাইছি, গত ক্লাসে আমি দেখাইছি যে k এর ইকুয়েশন দিয়ে, অর্থাৎ ওই ইকুয়েশনটা দিয়ে fk = f0 প্লাস k ইনটু fs, এই ফর্মুলা দিয়ে k = -1 ধরলে আমরা দেখাইছি যে fs এর মান 75 এর জন্য আমাদের 50 Hz এর সিগন্যালটা হয় এলিয়াস সিগন্যাল। ক্লিয়ার তো জিনিসটা? হ্যালো এতে শাম, স্যার। আচ্ছা এই কই সাদ্দাম আছে, রিফাত, জি স্যার ক্লিয়ার। ওকে ঠিক আছে, এটুকু যদি ক্লিয়ার হয় তাহলে এখন আমরা স্যাম্পলিং থিওরামটা শুরু করি। স্যাম্পলিং থিওরামটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম, এই স্যাম্পলিং থিওরামটা। তবে তোমাদের এই বইয়ের ভিতরে যেভাবে আমাদের স্যাম্পলিং থিওরামটা এক্সপ্লেইন করছে, এটা আসলে অনেক ইলাবোরেটলি এক্সপ্লেইন করছে, এবং এইভাবে আসলে পরীক্ষায় তোমরা লিখতেও পারবা না। যদি বলি হোয়াট ইজ স্যাম্পলিং থিওরাম, তোমাদের লিখতে অনেক কষ্টকরই হয়ে যাবে। তবে আমি জাস্ট শর্টকাটে একটু বুঝাই দিতেছি, তোমরা বুঝলে এই জিনিসটা বুঝতে পারবা, এত আর আমি ডিটেলস পড়তেছি না, ঠিক আছে। এখন স্যাম্পলিং থিওরামটা কি, আমরা জানি অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার সময় আমাদের অ্যানালগ সিগন্যালটাকে নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর পর স্যাম্পলিং করতে হয়, একটা করে স্যাম্পল নিতে হয়, একটা করে স্যাম্পল ভ্যালু নিতে হয়। যেমন ধরো আমি এখানে একটা অ্যানালগ সিগন্যাল ড্র করি, এটা যদি হয় একটা অ্যানালগ সিগন্যাল, ধরো এটা একটা অ্যানালগ সিগন্যাল, এই সিগন্যালটা আমি ড্র করলাম না, এটার ফ্রিকোয়েন্সি ধরো সে এটার ফ্রিকোয়েন্সি হলো 1 হার্টজ,
সহজে বোঝানোর জন্য আমি বলি এটা ফ্রিকোয়েন্সি ধরো আমি এখানে 1 হার্টজ দিলাম। 1 হার্টজের একটা অ্যানালগ সিগন্যাল আমি এখানে ড্র করছি, ঠিক আছে? তো এরকম ভাবে এই সিগন্যালটাকে কি করতে হবে, আমাদের নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর একটা করে স্যাম্পল নিতে হবে, তাই না? একটা করে স্যাম্পল নিতে হবে। স্যাম্পল নিয়ে এটাকে আমাদের স্যাম্পলিং করতে হবে না। এখন স্যাম্পলিং থিওরাম জিনিসটা আমাদের বলে সেটাই যে যে কোনো একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করার পর সেই ডিজিটাল সিগন্যালটাকে আবার অ্যানালগে তো কনভার্ট করতে হয়, তাই না? এখন এই যে আমাদের যে স্যাম্পলগুলো নেই, এই স্যাম্পলগুলোর একটা মিনিমাম রেট আছে, ঠিক আছে? যে মিনিমাম রেটে স্যাম্পলিং করলে এই অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটালে কনভার্ট করার পর এটাকে আবার অ্যানালগে ব্যাক করলেও আমরা এই সিগন্যালটাকে অক্ষত পাবো, সেই মিনিমাম রেটটাই হলো আমাদের স্যাম্পলিং রেট, ঠিক আছে? সেই রেটটাকে আমরা কি বলতেছি, সেই মিনিমাম স্যাম্পলিং রেটটাকে আমরা বলতেছি নাইকুয়েস্ট ফ্রিকোয়েন্সি, নাইকুয়েস্ট রেট যাকে বলা হয়, ঠিক আছে? আর এই থিওরামটাই হলো আমাদের স্যাম্পলিং থিওরাম। যে থিওরাম অনুযায়ী আমরা বলি যে সেই মিনিমাম রেটটা কত, সেই থিওরামটাই হলো আমাদের স্যাম্পলিং থিওরাম। জিনিসটা কি আবার বলি সহজ কথায়, আমরা যে কথা বলতেছি আমাদের ভয়েস ফ্রিকোয়েন্সি, এই ভয়েস ফ্রিকোয়েন্সির রেঞ্জ কত কেউ জানো? এই যে আমরা কথা বলতেছি ভয়েস ফ্রিকোয়েন্সির রেঞ্জ, এটার রেঞ্জ হলো 0 থেকে 20 না 20 হার্টজ থেকে 2000 হার্টজ পর্যন্ত, 20,000 হার্টজ পর্যন্ত যেটা আমরা বলি না, এই 20 হার্টজ থেকে আমাদের 20,000 হার্টজ পর্যন্ত এটা হচ্ছে আমার মানে শ্রবণ শক্তি সর্বোচ্চ নিতে পারবো আমি, সর্বোচ্চ সীমা, অর্থাৎ এই পর্যন্ত আমরা সর্বোচ্চ শুনতে পারি, কিন্তু এটা আমাদের ভয়েস ফ্রিকোয়েন্সি, আমাদের কথা বলার ফ্রিকোয়েন্সি না। আমরা কথা বলি সাধারণত যে জিনিসটা কথা বলি 1 to 4 কিলোহার্টজ, অর্থাৎ 1 থেকে 4000 হার্টজ পর্যন্ত। জি স্যার, আমি সেটাই বলতেছি যে আমার শ্রবণ শক্তি মানে নিতে পারবে হচ্ছে 20 হার্টজ, 20 থেকে শুরু করবে আর কি। হ্যাঁ 20,000 হার্টজ পর্যন্ত, মানে একটু একেবারে একটু বললে 20 হার্টজ হবে, আর আস্তে ধীরে আমি 20 কিলো হার্টজ পর্যন্ত নিতে পারবো, কিন্তু এর বেশি হলে আমি আমার কান নিতে পারবে না। 20 কিলো হার্টজ না, হ্যাঁ 20 এর নিচে হলে শুনতেই পারবেন না, হ্যাঁ 20 30 এর উপরে হলে 20 থেকে 20 পর্যন্ত শুনতে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা একটু শোনা যাবে আর কি। হ্যাঁ আমরা যে কথা বলি সেই কথাটা বলি কিন্তু সর্বোচ্চ 4 কিলো হার্টজে, অর্থাৎ আমাদের 4000 হার্টজের কথা বলি, সর্বোচ্চ 20 থেকে 4000 হার্টজের মধ্যে আমরা কথা বলি, এর উপরে কিন্তু আমাদের কথা বলি না। আমাদের ভোকাল কর্ডের ফ্রিকোয়েন্সি হলো 20 থেকে 4000 হার্টজ, ঠিক আছে? আর বাকিগুলো হলো মিউজিক টিউজিক অন্যান্য কিছু যেগুলো আমরা শুনি, সর্বোচ্চ 20,000 পর্যন্ত শুনতে পারি, কিন্তু আমরা বলতে পারি কিন্তু 4000 হার্টজ পর্যন্ত। এটা জানেন না, 20 থেকে 4000 হার্টজ পর্যন্ত ম্যাক্সিমাম, কিন্তু এভারেজে থাকে হলো 20 থেকে 3000 হার্টজ। 4000 হার্টজ পর্যন্ত খুব কম মানুষের থাকে ফ্রিকোয়েন্সি, এভারেজে দেখা যায় 20 থেকে 3000 হার্টজ পর্যন্ত আমাদের ভয়েস সিগন্যালের ফ্রিকোয়েন্সি থাকে, ঠিক আছে? এই যে ফ্রিকোয়েন্সি গুলো ভয়েস সিগন্যালের, আমরা যে কথা বলি আমাদের কথা কিন্তু ফ্রিকোয়েন্সি সবসময় এক থাকে না, সবসময় কিন্তু এক থাকে না ফ্রিকোয়েন্সি, আমাদের এর একটা রেঞ্জের মধ্যে থাকে, তাই না? যেমন হয়তো 2500 হার্টজে বলতাছি, হয়তো 2600 হার্টজে বলতাছি, হয়তো 2700 হার্টজে বলতাছি, আবার কণ্ঠ একটু চিকন করতেছি তখন ফ্রিকোয়েন্সি আরেক রকম হইতেছে, কণ্ঠ একটু মোটা করতেছি তখন ফ্রিকোয়েন্সি আরেক রকম হইতেছে, এই ভয়েসের আপ ডাউন করতেছি আবার ফ্রিকোয়েন্সি আপ ডাউন করতেছি, তাই না? অর্থাৎ এখানে কিন্তু অসংখ্য ফ্রিকোয়েন্সি থাকে আমাদের এই ভয়েস সিগন্যালের মধ্যে, তাই না? তো এই ফ্রিকোয়েন্সির মধ্যে কিছু কিছু ফ্রিকোয়েন্সি থাকে কম, কিছু কিছু ফ্রিকোয়েন্সি থাকে বেশি, তাই না? এগুলোকে আমরা ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করে আমরা প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিকে একটা ইন্ডিভিজুয়াল সাইনোসয়েডাল সিগন্যাল হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা এটা সবাই জানি যে ফুরিয়ার সিরিজ দিয়ে আমরা কি করতে পারি, এই ধরনের ডিসক্রিট এই ধরনের ফ্রিকোয়েন্সিগুলোকে আমরা বিভিন্ন ধরনের কমপ্লেক্স, যেমন ধরুন যে আমরা স্কোয়ার ওয়েভটাকে কি করছিলাম, আমরা এটা ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করে আমরা বিভিন্ন ধরনের হারমোনিক কম্পোনেন্ট পাইছিলাম, তাই না? প্রথমটা একটা হলো ফান্ডামেন্টাল সাইনোসয়েডাল ওয়েভ, তারপরে কি থার্ড হারমোনিক, ফিফথ হারমোনিক, সেভেন্থ হারমোনিক, অর্থাৎ অড হারমোনিক গুলো পাই। আমরা স্কোয়ার ওয়েভকে যদি ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখা গেছে যে আমরা অড হারমোনিক গুলো পাইতেছি। ক্লিয়ার?
অনুরূপভাবে যে কোনো কমপ্লেক্স সিগন্যাল আমাদের ভয়েস ফ্রিকোয়েন্সিতে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখবো এর ভিতর অসংখ্য ইভেন হারমোনিক আছে, অড হারমোনিক আছে, তাই না? প্রত্যেকটা সিগন্যালই কিন্তু সাইনোসয়েডাল, প্রত্যেকটা সাইনোসয়েডাল সিগন্যাল ইভেন হারমোনিক, অড হারমোনিক হিসেবে আমরা পাইতেছি। এটুকু ক্লিয়ার তো? হ্যালো, আচ্ছা, এটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা অনায়াসে বলতে পারি যে আমাদের ভয়েস ফ্রিকোয়েন্সিকে যদি সাইনোসয়েডালে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে বিভিন্ন ফ্রিকোয়েন্সির অসংখ্য সাইনোসয়েডাল সিগন্যাল আমরা পাবো। যেমন ধরো এখানে একটা 1 কিলোহার্টজের সিগন্যাল পাইছি, এটা যদি আমি সেকেন্ড হারমোনিক নেই তাহলে কি পাবো? আমি এখানে 2 কিলোহার্টজের একটা 2 হার্টজের একটা সিগন্যাল পাবো। 2 হার্টজের সিগন্যাল পাইলে জিনিসটা কেমন হয়ে যাবে? সিগন্যালটা হবে তাই না এরকম। আচ্ছা, এটা 2 হার্টজ হয় নাই, এটা হয়ে গেছে 1.5 হার্টজ। যাই হোক, আমি একটু আন্ডো করি। এটা যদি হয় হাফ সাইকেল, ফুল সাইকেল, হাফ সাইকেল হইবে, তাহলে হইবে হ্যাঁ, আবার এটা যদি হাফ হয় অ্যামপ্লিটিউড আমার ডিফারেন্স হয়ে গেছে, সমস্যা নাই, অ্যামপ্লিটিউড ডিফারেন্স হতে পারে, কিন্তু এটা একটা হারমোনিক কম্পোনেন্ট, তাই না? এরকম ভাবে আমরা আরো বিভিন্ন ধরনের সাইনোসয়েডাল সিগন্যাল আমরা এখানে ড্র করতে পারি, তাই না? বিভিন্ন সাইনোসয়েডাল সিগন্যালে এখন এই যে 0 থেকে যদি আমি 4000 হার্টজের সিগন্যাল গুলো আমরা ড্র করি না, তাহলে কতগুলো সাইনোসয়েডাল সিগন্যাল পাবো? হিসাব আছে? হিসাব তো নাই। এখন ধরি আমি একটা স্যাম্পল করছি এরকম, যে একটা স্যাম্পলিং করছি এরকম, যে এখানে একটা স্যাম্পল নিছি, ঠিক আছে, আবার এখানে একটা স্যাম্পল নিছি, ঠিক আছে, আবার কি করছি, এখানে একটা স্যাম্পল নিছি, ঠিক আছে, এখানে একটা স্যাম্পল নিছি, অর্থাৎ এই টোটাল 1 হার্টজের সিগন্যালের মধ্যে আমি 4টা স্যাম্পল নিছি, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, ঠিক আছে। এখন এই সিগন্যালটাকে যখন আমি এই দুইটা সিগন্যালকেই যখন আমি ডিজিটালে কনভার্ট করব, ডিজিটালে কনভার্ট করার পরে যখন অ্যানালগে কনভার্ট করব, তখন আলটিমেটলি আমি কি পাবো? আলটিমেটলি এই স্যাম্পলটা আমাদের কি দিতেছে? এই স্যাম্পলটা দিতেছে আগের সিগন্যালটাই পাবো। হ্যাঁ, এই সিগন্যালটা পাবো, কিন্তু এই সিগন্যালটা 1 হার্টজের সিগন্যাল পাবো। এটা ফ্রিকোয়েন্সি কত? এর ফ্রিকোয়েন্সি কত? এর ফ্রিকোয়েন্সি হলো 1 সেকেন্ডের মধ্যে একটা সাইকেল, 2টা সাইকেল, 3টা সাইকেল, 4টা সাইকেল সম্পন্ন করছে, তাহলে এর ফ্রিকোয়েন্সি হলো আমাদের 4 হার্টজ, তাই না? এর ফ্রিকোয়েন্সি আমার 4 হার্টজ, এর ফ্রিকোয়েন্সি আমার 1 হার্টজ না। আবার যদি 2 হার্টজের সিগন্যাল বানাই, 2 হার্টজের সিগন্যাল বানাইলে হবে আমার এখান থেকে এই যে দেখো এইখানে তার অ্যাডজাসেন্স মানে পাশে, নেইবার মানে প্রতিবেশী, অ্যাডজাসেন্স মানে পার্শ্ববর্তী, এখানে কয়টা অ্যাডজাসেন্স? এটা হলো আমার 2 হার্টজের সিগন্যাল, তাই না? এটা হলো আমাদের 2 হার্টজের সিগন্যাল। তাহলে আমি যখন এইখানে যখন আমি একটা স্যাম্পল নিব, এই জায়গায় যখন আমি একটা স্যাম্পল নিব, এই জায়গায় স্যাম্পল নিলে সে শো করবে কি, যে 1 হার্টজের সিগন্যালের ভ্যালু হলো, অ্যামপ্লিটিউড হলো, এখানে ধরি এটা অ্যামপ্লিটিউড হলো আমাদের 1 ভোল্ট। 1 হার্টজের সিগন্যালের অ্যামপ্লিটিউড 1 ভোল্ট, কিন্তু 2 হার্টজের সিগন্যাল অ্যামপ্লিটিউড কত? 0। 4 হার্টজের সিগন্যাল অ্যামপ্লিটিউড কত? 0। আবার যদি এই জায়গায় স্যাম্পল নেই, সে কি দিতেছে? সে 1 হার্টজের সিগন্যাল অ্যামপ্লিটিউড 0, 2 হার্টজের 0, 3 হার্টজ, 4 হার্টজের 0। আবার যদি এই জায়গায় স্যাম্পল নেই, সে কি দিতেছে? 1 হার্টজের সিগন্যাল অ্যামপ্লিটিউড হলো -1 ভোল্ট, আবার 2 হার্টজের সিগন্যাল অ্যামপ্লিটিউড 0, 4 হার্টজের অ্যামপ্লিটিউড 0। এখানে কি দিতেছে? প্রত্যেকটা 0। অর্থাৎ আমাদের 1 হার্টজের সিগন্যালের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড একবার +1 দিতেছে, একবার -1 দিতেছে, কিন্তু প্রত্যেকটা সিগন্যালের অ্যামপ্লিটিউড কিন্তু সে 0 দিতেছে। আলটিমেটলি সে 0 দিতেছে না? 2 হার্টজের জন্য সব সময় সে 0 দিতেছে, 4 হার্টজের জন্যও সব সময় সে 0ই দিতেছে, তাই না? খেয়াল করে দেখছো, এই যে এটা দেখায়, এখানে যদি স্যাম্পল নেই, সবগুলো সিগন্যালই 0। এখানে স্যাম্পল নিলে কি 1 হার্টজের জন্য 1 ভ্যালু, আর বাকিগুলোর জন্য 0। এখানে দিলে কি কইতাছেন আপনি? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, বুঝতেছেন না? জি স্যার, জি স্যার। আচ্ছা, আবার একটু ডিসক্রাইব করি যদি বুঝতে সমস্যা হয়। এই যে আমি কই রেকর্ডিং আচ্ছা, 1 সেকেন্ড।
বুঝতে একটু, এটা কি প্রবলেম হইতেছে বুঝতে? এতে শাম, হ্যালো, আপনি বলেন, সমস্যা নাই, আবার বলি, বলেন স্যার, অসুবিধা নাই। মনে করো আমাদের তিনটা সিগন্যাল আছে, একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি 1 হার্টজ, আর একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি 2 হার্টজ, আর একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি 4 হার্টজ। মনে করো এই তিনটা সিগন্যাল আমাদের আছে, এই তিনটা সিগন্যালকেই আমি অ্যানালগে কনভার্ট করে ব্যাক করতে, তিনটা সিগন্যালই ফেরত পাইতে চাই। ডিজিটালে কনভার্ট করার পর অ্যানালগে কনভার্ট করলে আমি চাই তিনটা সিগন্যালই আমার ফেরত আসবে, এটা আমি চাইতেছি, ঠিক আছে? তো এই অনুযায়ী আমি স্যাম্পলিং করলাম এরকম করে যে এখানে একটা স্যাম্পল, এখানে একটা স্যাম্পল, এখানে একটা স্যাম্পল, এখানে একটা স্যাম্পল, এখানে একটা স্যাম্পল। এতে করলে কি হইতাছে, এটা যদি হয় 1 নাম্বার স্যাম্পল, এটা যদি হয় 1 নাম্বার স্যাম্পল, এটা যদি হয় 2 নাম্বার স্যাম্পল, এটা যদি হয় 3 নাম্বার স্যাম্পল, এটা যদি হয় 4 নাম্বার, এটা যদি হয় 5 নাম্বার স্যাম্পল, তাহলে 1 নাম্বার স্যাম্পলের জন্য সবগুলোর ভ্যালু হলো 0। 2 নাম্বার স্যাম্পলের জন্য শুধুমাত্র 1 হার্টজের সিগন্যালের ভ্যালু পাইতাছি, বাকিগুলো সিগন্যালের স্যাম্পলের ভ্যালু হলো 0। 3 হার্টজের জন্য কি পাইতাছি, সবগুলো সিগন্যালের স্যাম্পলের ভ্যালু হলো 0, তাই না? 4 হার্টজ 4 নাম্বার স্যাম্পলের জন্য কি পাইতাছি, এই 1 হার্টজের সিগন্যালের জন্য পাইতাছি -1, বাকিগুলোর জন্য পাইতাছি 0, আর 5 নাম্বারের জন্য পাইতাছি সবগুলো 0। খেয়াল করে দেখো, শুধুমাত্র 1 হার্টজের সিগন্যালের জন্য আমি এই 2 নাম্বারে এবং 4 নাম্বারে একটা ভ্যালু পাইতাছি, আর কিন্তু বাকি কারোর জন্যই কিন্তু কোনো ভ্যালু পাইতাছি না। আর এটাকে যদি আমি ডিজিটালে কনভার্ট করি, কনভার্ট করার পর যদি অ্যানালগে আবার ব্যাক করতে চাই, তাহলে কি সেটা কি সে এই 4 হার্টজের এবং 2 হার্টজের সিগন্যালকে ব্যাক করতে পারবে? পারবে না, কারণ এত তো কোনো আমি ভ্যালুই নেই নিছি, সবগুলো 0 নিছি। ক্লিয়ার তো জিনিসটা? বুঝাইতে পারছি নাকি আবার বুঝাইতে হবো? আচ্ছা, দরকার বললে এটাকে আবার আমি আবার এটাকে ডিটেইলস একটু বুঝতে হবে ভালো করে, ঠিক আছে? এটা কি সমস্যা হইতেছে কারো? আচ্ছা, একটু সহজ ভাবে বুঝাই, বুঝতে পারছি একটু কমপ্লেক্স হয়ে গেছে, একটু সহজ করে বুঝাই, একটা একটা করে বুঝাই। মনে করে এটা একটা অ্যানালগ সিগন্যাল, এর ফ্রিকোয়েন্সি হলো 1 হার্টজ, ঠিক আছে? এই অ্যানালগ সিগন্যালকে আমি এই জায়গায় একটা স্যাম্পল নিলাম, নেওয়ার পর কি করলাম, এই জায়গায় একটা স্যাম্পল নিলাম, ঠিক আছে? তারপরে কি করলাম, এই জায়গায় একটা স্যাম্পল নিলাম, ঠিক আছে? এখন আমি এই সিগন্যালটাকে কি আমি ব্যাক করাইতে পারবো অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করলে? এটাকে যদি আমি ডিজিটালে কনভার্ট করি, এক নাম এর ভ্যালু কত, 0, এখানে কত ভোল্টেজ, কত 0, এই জায়গার ভোল্টেজ কত 0, ভোল্টেজ কত 0, সব জায়গার ভোল্টেজ যদি আমি 0ই পাই, তাহলে এটাকে আমি ডিজিটালে কনভার্ট করলে তো 0ই পাবো। এটাকে অ্যানালগে কনভার্ট করলে সিগন্যালটা কেমন আসবে, 0ই আসবে, তাই না? অ্যানালগে কনভার্ট করলে 0 আসবে না? এটাকে কি আমি আমার এইভাবে স্যাম্পলিং নিয়ে আমার লাভ আছে? কোনো কিন্তু লাভ নাই, কারণ আমি এটাকে ব্যাক করাইতে পারতেছি না। এই ফ্রিকোয়েন্সি ব্যাপারটা কি, আপনি স্যাম্পল নেবেন, নিয়ে সেটা স্যাম্পল অনুযায়ী দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি ব্যাক করাইতে পারতেছি না, কারণ অ্যানালগ আমি কনভার্ট করলে আমি পুরো কিছুই পাবো না, কারণ সবগুলো তো ভ্যালুই নেই, সব ভ্যালু আমার 0 হয়ে যাইতেছে। এখন অনুরূপ ভাবে এখন দেখো, এই জায়গায় আমি যদি এইভাবে না নিয়ে, আমি যদি এইভাবে নেই স্যাম্পলটা, এইভাবে নেই যে একটা স্যাম্পল নিলাম এই জায়গায়, আর একটা স্যাম্পল নিলাম এই জায়গায়, না, দুইটা স্যাম্পলই নিচ্ছি, এখন কি এটাকে আমি ব্যাক করাইতে পারবো? পারবো। কারণ কি, এই ভ্যালুটার জন্য এর মান আসছে কত আমাদের 1 ভোল্ট, আর এটার জন্য মান আসছে আমাদের -1 ভোল্ট, তাই না? তাহলে একটা স্যাম্পলের জন্য 1, আরেকটা স্যাম্পলের জন্য -1, অনুরূপ ভাবে আরেকটা স্যাম্পলের জন্য 1, আরেকটা স্যাম্পলের জন্য -1। অর্থাৎ আমরা যদি এটাকে ডিজিটালে কনভার্ট করি, প্রথমে ডিসক্রিটে কনভার্ট করি, তাহলে সিগন্যালটা এরকম হয়ে যাচ্ছে, একবারের জন্য 1, একবার -1, একবার 1, একবার -1। এটা সহজে একটা সাইনোসয়েডাল শেপ দেওয়া যায়, এটাকে সহজে একটা সাইনোসয়েডাল দেওয়া যায় না? সুতরাং এটাকে আমি পরবর্তীতে অ্যানালগে কনভার্ট করে সিগন্যালটাকে ব্যাক করাইতে পারবো। এটুকু ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা एग्जांपल দেখি। মনে করি একটা এই সিগন্যালটা একটা বড় সিগন্যাল, এটা তো টাইম নিয়ে বোঝাই, সমস্যা নাই, দরকার পড়লে এটা 2 ক্লাসে বোঝাবো, কোনো সমস্যা নাই, এটা জিনিসটা বুঝতে হবে, একটু টাইম নিয়ে বোঝাই। এখানে কয়েকটা কাজ, যে প্রোগ্রামিং যে
আচ্ছা কানেকশন কাটে গেলে আবার একটু কানেক্ট হবো সবাই। আচ্ছা এইখানে মনে করি এখানে একটা স্যাম্পল নিলাম, এখানে একটা স্যাম্পল নিলাম, এখানে একটা স্যাম্পল নিলাম, এখানে একটা স্যাম্পল নিলাম, তাহলে কি এটা অনায়াসে আমরা ব্যাক করাইতে পারবো, তাই না? অনায়াসে আমরা এটা 0 1 0 1 -1 ওই সিগন্যালটা আমরা অনায়াসে ব্যাক করাইতে পারবো। এখন স্যাম্পলটা যদি এইভাবে না নেই, আমি এইভাবে নেই যে একটা স্যাম্পল নিলাম এই জায়গায়, আরেকটা স্যাম্পল নিলাম এই জায়গায়, আরেকটা স্যাম্পল নিলাম এই জায়গায়, আমরা এটা ব্যাক করাইতে পারবো না। কারণ সবগুলোর জন্য আমাদের কি আইতেছে, ভ্যালুগুলো অন্যরকম আসতেছে। যেমন এটার জন্য আমাদের এরকম আসতেছে, এটার জন্য আসতেছে এরকম, এটার জন্য আসতেছে এরকম। অর্থাৎ সিগন্যালটা কিন্তু আমাদের ইউনিফর্মলি সাইনোসয়েডাল হইতেছে না। আমরা এটা কখনোই একটা সাইনোসয়েডাল সিগন্যাল আকারে এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো না। সুতরাং এই সিগন্যালটাকে ব্যাক করাতে পারবো না। সুতরাং আমরা বুঝতে পারলাম যে স্যাম্পলিং রেটের উপরে কিন্তু ডিপেন্ড করে একটা সিগন্যালকে আমি ডিজিটালে কনভার্ট করার পর অ্যানালগে এটাকে কনভার্ট করলে সেই সিগন্যালটা ফেরত পাবো কি পাবো না, এটা ডিপেন্ড করে স্যাম্পলিং রেটের উপরে, তাই না? এখন একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি 1 হার্টজ হয়, অর্থাৎ এই পর্যন্ত যদি আমাদের একটা সিগন্যাল হয় 1 হার্টজ, তাহলে সর্বোচ্চ 2টা স্যাম্পল দিয়েই কিন্তু আমি এই টোটাল সিগন্যালটাকে ব্যাক করাইতে পারি। অর্থাৎ এখানে একটা সিগন্যাল দিব, এখানে একটা স্যাম্পল দিব, এই 2টা স্যাম্পল যদি আমি নিতে পারি তাহলেই কিন্তু এই সিগন্যালটা ব্যাক হয়ে যায়। আমাদের ডিজিটালে থেকে অ্যানালগে কনভার্ট করলে আমরা সিগন্যালটা ব্যাক পাই, ফেরত পাই, তাই না? অর্থাৎ একটা অ্যানালগ সিগন্যালকে, সাইনোসয়েডাল সিগন্যালকে আমার অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটালে কনভার্ট করার পর আবার অ্যানালগে কনভার্ট করলে অবশ্যই আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হইতে হবে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হইতে হবে অরিজিনাল সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি আছে তার দ্বিগুণ ফ্রিকোয়েন্সি, তাই না? যেমন এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত? 1 হার্টজ, 1 হার্টজ, 1 হার্টজ। এটাকে যদি আমি 2টা স্যাম্পল নেই তাহলে কিন্তু 1 হার্টজের সিগন্যালকে আমি ব্যাক করাতে পারবো, আদারওয়াইজ কিন্তু ব্যাক করাতে পারবো না। এই কারণে আমাদের এর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি হয় 2 হার্টজ তাহলেই কিন্তু এটাকে আমি ব্যাক করাতে পারতাছি, আদারওয়াইজ ব্যাক করাতে পারতাছি না। মনে করি এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি 1 হার্টজ আর এখানে আমি 2টা স্যাম্পল নিছি, তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত হয়? fs হয় 2 হার্টজ, তাই না? কারণ 2টা স্যাম্পল নিছি, তাহলে 2 হার্টজ হয়। তো 2 হার্টজ যদি হয় স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, তাহলে 1 হার্টজের ফ্রিকোয়েন্সিকে আমি ব্যাক করাতে পারবো, আদারওয়াইজ ব্যাক করতে পারবো না। এখন এই রেঞ্জের মধ্যে যদি 1 হার্টজের সিগন্যাল না হয়ে যদি আমি এখানে 2 হার্টজের সিগন্যাল নিতাম তাহলে কি হইতো? 2 হার্টজের সিগন্যাল নিলে এই সিগন্যালটাকে কি আমি 2 হার্টজের স্যাম্পলিং, এই স্যাম্পলিং এ কি আমি ব্যাক করাতে পারবো? এই সিগন্যালটাকে, এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত? 2 হার্টজ। দেখো, যদিও আমি 1 হার্টজের সিগন্যালটাকে আমি ব্যাক করাইতে পারতাছি, কিন্তু কখনোই এই স্যাম্পল দিয়ে আমি এই সিগন্যালটাকে অর্থাৎ 2 হার্টজের সিগন্যালকে আমি ব্যাক করাইতে পারবো না। 2 হার্টজের সিগন্যালকে ব্যাক করাইতে গেলে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হইতে হবে 4 হার্টজ, অর্থাৎ 4 গুণ হইতে হবে। কেন 4 গুণ হইতে হবে? একটা স্যাম্পল নিতে হবে এইখানে, একটা স্যাম্পল নিতে হবে এইখানে, একটা স্যাম্পল নিতে হবে কই গেল, এই যে একটা, দুইটা, আর এইখানে আরেকটা স্যাম্পল নিতে হবে এইখানে। এই 4টা স্যাম্পল নিলে কিন্তু আমি ব্যাক করাতে পারবো এই সিগন্যালটা, তাই না? এই 4টা স্যাম্পল যদি না নেই তাহলে কিন্তু এই সিগন্যালটাকে আমি ব্যাক করাতে পারবো না। অর্থাৎ 2 হার্টজের সিগন্যালের জন্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হইতে হবে আমার 4 হার্টজ। ক্লিয়ার তো? এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি হয় 2 হার্টজ, আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি তখন হইতে হবে 4 হার্টজ। অর্থাৎ ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি, এই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দ্বিগুণ ফ্রিকোয়েন্সিতে আমাদের স্যাম্পল না করলে আমরা কখনোই সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা অ্যানালগ সিগন্যালে ব্যাক করাইতে পারবো না। এই 4 হার্টজ দিয়ে কিন্তু আমি ইচ্ছা করলে 1 হার্টজকে ব্যাক করাতে পারবো। এখানে একটা স্যাম্পল, এখানে একটা স্যাম্পল, এখানে একটা স্যাম্পল, এখানে একটা স্যাম্পল, অনায়াসে আমি এটাকে ব্যাক করাইতে পারবো। সেই সাথে আমি 2 হার্টজকেও ব্যাক করাইতে পারবো। কিন্তু স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি হয় 2 হার্টজ তাহলে কিন্তু সেটা দিয়ে আমি এই সিগন্যালটাকে ব্যাক করাইতে পারবো না। এটু ক্লিয়ার তো? এটু বোঝা গেছে? ভুলে গেছি। আচ্ছা একটু চালু করে দিতেছি। আচ্ছা এখানে আবার একটু আলোচনা করি যে এখানে একটা সিগন্যালের জন্য পাইছি কি 1 হার্টজ। 1 হার্টজের জন্য আমাদের স্যাম্পলিং করছি কি 2টা, একটা হলো এই জায়গায় স্যাম্পলিং, এই পয়েন্টের স্যাম্পলিং, একটু ভিন্ন কালার ইউজ করি আবার। এটা ইউজ করলাম হলো কি কালার ইউজ করব, কি কালার ইউজ করব, কালো কালার ইউজ করি। এই যে 1 হার্টজের জন্য পাইছি হলো একটা স্যাম্পলিং করছি সেইখানে, আর একটা স্যাম্পলিং নিছি কোন জায়গায়? এই জায়গায়, তাই না?
এটা হলো আমাদের এই প্রথম সিগন্যালের জন্য। এই দুইটা স্যাম্পল নিলেই কিন্তু আমি 1 নাম্বার সিগন্যাল ব্যাক পাইতাছি, কিন্তু 2 এবং 3 নাম্বার সিগন্যাল কিন্তু আমি ব্যাক পাইতাছি না, অর্থাৎ x2 এবং x3 সিগন্যালটাকে আমি কখনোই ব্যাক পাইতাছি না এই দুইটা স্যাম্পলের জন্য। এখন x2 সিগন্যালকে যদি ব্যাক পাইতে চাই, অর্থাৎ এই সিগন্যালটাকে যদি আমি ব্যাক পাইতে চাই, তাহলে আমাকে স্যাম্পল নিতে হবে 4টা। কোন কোন জায়গায় স্যাম্পল নিতে হবে? আমরা পাইলাম কি, একটা হলো এই পয়েন্টে স্যাম্পল, এই সিগন্যালটাকে ব্যাক করতে গেলে একটা স্যাম্পল নিতে হবে এই পয়েন্টে, আর একটা স্যাম্পল নিতে হবে কই দেখলাম, এই যে এই সিগন্যালটাকে ব্যাক করতে গেলে এই পয়েন্টে, আবার এই সিগন্যালটাকে ব্যাক করতে গেলে আরেকটা স্যাম্পল নিতে হবে আমার কই থেকে, এই পয়েন্টে, আরেকটা স্যাম্পল নিতে হবে আমার এই পয়েন্টে। 4টা স্যাম্পল নিলে ব্যাক পাবো। আবার x3 সিগন্যালটাকে, এই সিগন্যালটাকে যদি আমি ব্যাক করতে চাই, এই সিগন্যালটাকে যদি আমি ব্যাক করতে চাই, x3 সিগন্যালটা ব্যাক করতে গেলে আমাকে তখন স্যাম্পল নিতে হবে 8 জায়গায়, কারণ এর ফ্রিকোয়েন্সি হলো আমাদের 4 হার্টজ, আমাদের 8 জায়গায় স্যাম্পল নিতে হবে। একটা হলো এই জায়গায়, এটা হলো 2 3 4 5 6 7 8, 8টা জায়গায় স্যাম্পল নিতে হবে। 8টা স্যাম্পল নিলে আমি x3 সিগন্যালটা আমি ব্যাক পাবো, অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আমাদের এখানে হয়ে যেতেছে 8 হার্টজ। 4 হার্টজের জন্য 8 হার্টজ। তাহলে আমি সামারি কি পাইলাম? 1 হার্টজের জন্য ভিন্ন কালার ইউজ করি, হ্যাঁ, 1 হার্টজের জন্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি পাইলাম আমি এখানে 2 হার্টজ। 2 হার্টজের সিগন্যালের জন্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি পাইলাম 4 হার্টজ। 4 হার্টজের সিগন্যালের জন্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি পাইলাম 8 হার্টজ। অনুরূপভাবে বলতে পারি 50 হার্টজের জন্য আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি পাবো 100 হার্টজ, তাই না? ওর 500 হার্টজের সিগন্যালের জন্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নিব 1000 হার্টজ। অর্থাৎ যে সিগন্যাল, অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি দ্বিগুণ ফ্রিকোয়েন্সি স্যাম্পলিং নিলে, ফ্রিকোয়েন্সি নিলেই আমরা সেই সিগন্যালটা ব্যাক পাবো, আদারওয়াইজ ব্যাক পাবো না। এটুক ক্লিয়ার তো? এটুক যদি ক্লিয়ার হয়ে থাকে, এটাই হলো আমার স্যাম্পলিং রেট থিওরাম, অর্থাৎ এই থিওরামটাই হলো আমাদের স্যাম্পলিং থিওরাম। ক্লিয়ার? এই যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হইতে হবে তার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দ্বিগুণ, অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি fs ইজ গ্রেটার দ্যান 2 into f max, অর্থাৎ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দ্বিগুণ। অর্থাৎ আমরা এরকম 0 থেকে 4 কিলোহার্টজ পর্যন্ত আমাদের ভয়েস সিগন্যালের রেট, আমাদের ভয়েস সিগন্যালের রেট কত? 0 থেকে 4 কিলোহার্টজ, অর্থাৎ 0 থেকে 4000 হার্টজ, 4000 হার্টজ পর্যন্ত আমাদের হলো ভয়েস সিগন্যাল, অর্থাৎ আমরা ভোকাল কর্ড থেকে, অর্থাৎ গলা দিয়ে যে সাউন্ডটা তৈরি করি, সেই সাউন্ডের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হলো 4000 হার্টজ। সুতরাং আমাদের সম্পূর্ণ ভয়েস, একজন মানুষের কথাকে যদি আমি অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করার পর সেটাকে আবার অ্যানালগে ব্যাক করি, তাহলে একটা মানুষের কথাকে যদি আমি অ্যাকুরেটলি শুনতে চাই, তাহলে তাকে আমার স্যাম্পলিং করতে হবে 8000 হার্টজে। যদি 8000 হার্টজে আমি স্যাম্পলিং না করি, তাহলে কোনোভাবে আমি একটা মানুষের ভয়েসকে অ্যাকুরেটলি আমি রিব্যাক করাইতে পারবো না, অনেক ভয়েস টোন হারাই যাবে, অর্থাৎ মানুষের ভয়েস কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। একটা মানুষ একরকম করে কথা বলে, আমরা অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করলাম, তারপর আবার অ্যানালগে কনভার্ট করলাম, দেখলাম যে তার ভয়েস টোন চেঞ্জ হয়ে গেছে। কারণ কি? তাকে আমরা লো রেঞ্জে আমরা স্যাম্পলিং করছি। যদি 8000 হার্টজের চেয়ে কম রেঞ্জে আমরা স্যাম্পলিং করি, তাহলে দেখা যাবে আমাদের ভয়েস টোন হারাই যাবে। যেমন কেউ যদি মনে করে যে আমি 6000 হার্টজে স্যাম্পলিং করবো, 6000 হার্টজে স্যাম্পলিং করব, আমাদের যে কোনো একটা সাউন্ডকে 6000 হার্টজ স্যাম্পলিং করব, 6000 হার্টজ কি সে সর্বোচ্চ 3000 হার্টজ পর্যন্ত সে ব্যাক করাইতে পারবে, তাই না? 6000 হার্টজের স্যাম্পলিং রেট, এফএস যদি হয় 6000 হার্টজ, এফএস যদি হয় 6000 হার্টজ, তাহলে সে সর্বোচ্চ 3000 হার্টজের সিগন্যালকে সে ব্যাক করাইতে পারে। তাহলে সে কি বাকি 3000 থেকে 4000 অর্থাৎ 1000 হার্টজের সিগন্যাল কি হারাই যাবে? এখন কোন মানুষ যদি 3000 থেকে 4000 রেঞ্জের সিগন্যাল দিয়ে সে কথা বলে থাকে, তাহলে সেই সিগন্যালটা আমরা আর ফেরত পাবো না, হারাই যাবে, লস্ট হয়ে যাবে, অর্থাৎ তার ভয়েস কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। এইটুকু ক্লিয়ার তো? অনুরূপভাবে কেউ যদি মনে করে আমি 2000 হার্টজের স্যাম্পল করব, তাহলে সে সর্বোচ্চ 1000 হার্টজ পর্যন্ত ব্যাক করাতে পারবে। অর্থাৎ একটা ছেলে মেয়ে মানুষ কথা কইলে তার কথাটা হয়ে যাবে মনে করো যে ছেলে মানুষের মতো, তাই না? তার ভয়েস কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। এই কারণে আমাদের মোটামুটি স্যাম্পলিং রেটটা নিতে হবে ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা আছে তার দ্বিগুণ রেঞ্জে, তাহলে আমরা অ্যাকুরেটলি সেই সিগন্যালটা ব্যাক করাইতে পারবো। তো মিউজিকের ক্ষেত্রে বলি, মিউজিকের জন্য সাধারণত দেখা যায় যে স্যাম্পলিং রেট কত থাকে? একটা ধরো একটা আমাদের একটা মিউজিক রেকর্ড করতেছি না, একটা মিউজিক রেকর্ড করলাম, গান,
মিউজিক কি, মিউজিকের রেঞ্জ কত? মিউজিকের রেঞ্জ হলো 20 হার্টজ থেকে ম্যাক্সিমাম কত হার্টজ? মিউজিকের রেঞ্জ হলো 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত। 20,000 হার্টজ পর্যন্ত হলো আমাদের একটা মিউজিক সিগন্যালের রেঞ্জ না। এখন এই মিউজিককে আমি যদি ঠিক মতো ব্যাক করাতে চাই তাহলে তার স্যাম্পলিং রেট হইতে হবে 40,000 হার্টজ। 40,000 হার্টজ যদি স্যাম্পলিং না করি তাহলে দেখা যাবে যে অনেক মিউজিক আমাদের হারাই যাবে। যদি আমরা 30,000 হার্টজে স্যাম্পলিং করি দেখা যাবে যে গিটারের বাদ্য আমি পাইতাছি না, খুঁজে পাইতাছি না। কারণ কি, ওটা হারাই গেছে। গিটারের টোন ছিল কত? 16,000 হার্টজ। 16,000 হার্টজের জন্য তার স্যাম্পলিং করা উচিত ছিল 32,000, আমি করছি হলো 30,000 হার্টজে স্যাম্পলিং করছি, সুতরাং আমার গিটারের টোন হারাই গেছে। ক্লিয়ার? জিনিসটা বুঝতে পারছো তো? জি স্যার। এটাই হলো আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, সরি এই স্যাম্পলিং থিওরেম। আর ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সিতে আমরা স্যাম্পলিং করি, অর্থাৎ 4,000 হার্টজের জন্য 8,000 ফ্রিকোয়েন্সিতে স্যাম্পলিং করলাম, 4 হার্টজের জন্য 8 হার্টজে আমরা স্যাম্পলিং করলাম। এই ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সিতে আমরা স্যাম্পলিং করি এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় নাইকুয়েস্ট রেট। ঠিক আছে? অর্থাৎ এটাকে বলা হয় নাইকুয়েস্ট রেট। আবার একটু বলতেছি, একটু ক্লিয়ার করে নেই। এই যে নাইকুয়েস্ট রেট, নাইকুয়েস্ট রেট অর্থাৎ স্যাম্পলিং রেট fn is equal to twice b, অর্থাৎ 2 into ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দ্বিগুণ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটাকেই বলতাছি নাইকুয়েস্ট রেট। তোমাদের ম্যাথে যদি কখনো বলে নাইকুয়েস্ট রেট ক্যালকুলেট করতে, তাহলে কি ক্যালকুলেট করবা? ম্যাক্সিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে হবে। তখন এই ম্যাক্সিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটাকেই বলা হইতেছে নাইকুয়েস্ট রেট। ঠিক আছে? একটু ক্লিয়ার তো? জি স্যার। এটুকু যদি ক্লিয়ার হয় তাহলে এই এক্সাম্পলটা দেখলে 100% ক্লিয়ার হয়ে যাবা। আশা করি এই এক্সাম্পলটা আমরা একটু দেখি। আজকে কি ধৈর্য আছে পড়ার, নাকি স্টপ করে দেব? স্যার সমস্যা নাই। আচ্ছা তাহলে দেখি। এই যে এক্সাম্পল 1.4.3 এখানে কি বলা আছে? কনসিডার দি অ্যানালগ সিগন্যাল। একটা অ্যানালগ সিগন্যাল এখানে বলা আছে xat is equal to 3 cos 50 pi t plus 10 sin 30 pi t minus cos। আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা দেখি এই ম্যাথটা দেখে আমরা মোটামুটি আজকের ক্লাস শেষ করব। ঠিক আছে? এরপরে ক্লাসে আরেকটা ম্যাথ আছে, ওটা নিয়ে আলোচনা করব। ওই ম্যাথটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা এখানে একটা সিগন্যাল দেওয়া আছে xat is equal to 3 cos 50 pi t plus 10 sin 300 pi t minus cos 100 pi t। হোয়াট ইজ দি নাইকুয়েস্ট রেট ফর দিস সিগন্যাল? এই সিগন্যালের জন্য নাইকুয়েস্ট রেট কত এটা আমাদের বের করতে বলছে। আমি কি বলছিলাম নাইকুয়েস্ট রেটটা কি? নাইকুয়েস্ট রেটটা হলো একটা সিগন্যালকে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করার পর সেটাকে আবার অ্যানালগে কনভার্ট করলে আমরা যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির জন্য, সেই মিনিমাম যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির জন্য সেই সিগন্যালটাকে অক্ষতভাবে আমরা অ্যানালগে ব্যাক করাইতে পারবো, সেই ফ্রিকোয়েন্সিটাই হলো আমাদের নাইকুয়েস্ট রেট, অর্থাৎ ম্যাক্সিমাম স্যাম্পলিং রেট। ঠিক আছে না? আচ্ছা এখন যদি আমরা দেখি, সরি এর ম্যাক্সিমাম না, মানে এই ফ্রিকোয়েন্সি এই সিগন্যালের মিনিমাম স্যাম্পলিং রেটটা, অর্থাৎ যে স্যাম্পলিং রেটে আমরা এটাকে মিনিমাম যে স্যাম্পলিং রেটে এই সিগন্যালটা আমরা ব্যাক করাইতে পারবো। তো আমরা কি জানি? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দ্বিগুণ ফ্রিকোয়েন্সিতে স্যাম্পলিং করলে আমরা সেই সিগন্যালটাকে ব্যাক করাইতে পারি, তাই না? এখন এই ইকুয়েশনের জন্য 3 cos 50 pi t, এই ইকুয়েশনে f এর মান কত? এই ইকুয়েশনে f এর মান কত বলো? কে বলতে পারবা? এই ইকুয়েশনে f এর মান কত? মেহেদি, মেহেদি, ট্যাপ দিয়ে। হ্যাঁ মেহেদি, হ্যাঁ শুনতেছ নাকি? আচ্ছা ইয়ে করো, মেহেদি নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। এতে সাম বলো তো যে এই ফ্রিকোয়েন্সি এই সিগন্যালের এফ এর মান কত? এই 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 পোরশনের জন্য 3 cos 50 pi t এর জন্য এফ এর মান কত বলো? f = 1/fs। আরে এটা অ্যানালগ সিগন্যাল তো, কি আছে? এটা অ্যানালগ সিগন্যাল, সিগন্যাল না। অ্যানালগ সিগন্যাল কত? 25। গুড। 25। কারণ কি? কারণ হলো আমরা জানি
অ্যানালগ সিগন্যাল ইকুয়েশন a cos twice pi ft twice pi মানে কি 2 পাইতে পাই তো আছেই তো তো নাই 2 কে 25 দিয়ে 2 দিয়ে গুণ করলে 50 হয় এই কারণে এটি করতে আমাদের ব্যস্ত হয়ে যায় এখান থেকে বের করতে পারছো না আচ্ছা এখন বলো এই সিগন্যালের f এর মান কত 10 sin 30 300 পাই টি তে f এর মান কত স্যার 150 হার্জ 150 হার্জ না কারণ টুয়াইস পাই ক্যালকুলেশন করতে হবে টুয়াইস 2 কে আলাদা করতে হবে 300 কে 2 দিয়ে ভাগ করার পর বাকি সরি হ্যাঁ 150 ঠিক আছে তবে রিফাত বলছো জি স্যার গুড তাহলে ক্লাস বুঝতে পারছো আচ্ছা এখন হলো মাইনাস 100 পাই টি এখানে f এর মান কত বলো cos 100 পাই টি এখানে f এর মান কত স্যার এটা 50 হার্জ আর 50 হার্জ হ্যাঁ গুড এটা হলো 50 হার্জ হ্যাঁ তাহলে এটার জন্য 25 এটার জন্য 50 এটার জন্য 150 এটার জন্য 50 তার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত এখানে ম্যাক্সিমাম হলো 150 150 এখন এই সবগুলো ইকুয়েশনকে যদি আমি ব্যাক করাইতে চাই অ্যানালগে ডিজিটালি করার পর অ্যানালগে যদি অক্ষতভাবে পাইতে চাই তাহলে তার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হইতে হবে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দ্বিগুণ তাই না অর্থাৎ 150 এর দ্বিগুণ অর্থাৎ 300 হার্টজে যদি আমি স্যাম্পল করি তাহলে এই সবগুলো সিগন্যালকে আমি ফেরত পাবো যদি এই সিগন্যালকে 100 হার্টজে স্যাম্পল করি তাহলে কি পাবো এই সিগন্যালকে ফেরত পাবো এই cos 10 পাই থেকে ফেরত পাবো 3 cos 50 পাই থেকে ফেরত পাবো কিন্তু 10 sin 300 পাই থেকে আমি ফেরত পাবো না যদি এখানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি সমান 100 হার্টজ আমি ধরতাম ধরো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 100 হার্টজ ধরতাম তাহলে 50 এর দ্বিগুণ হলে 100 সুতরাং এটাকে আমি ফেরত পাইতাম 25 এর দ্বিগুণ 50 এটা 100 থেকে ছোট আছে সুতরাং এটাকে আমি ফেরত পাইতাম কিন্তু 150 কে আমি কখনোই ফেরত পাইতাম না ক্লিয়ার শুধুমাত্র ফ্রিকোয়েন্সি যদি 200 হার্টজ ধরতাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি 200 হার্টজ ধরতাম f এর সমান যদি 200 হার্টজ ধরতাম তাহলে f কে এটাকে ফেরত পাইতাম এটাকে ফেরত পাইতাম কিন্তু এটাকে আমি কখনোই ফেরত পাইতাম না কারণ এটার স্যাম্পলিং ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হলো 150 এটাকে ফেরত পাইতে গেলে অবশ্যই আমার 300 হার্টজে স্যাম্পল করতে হবে তাছাড়া আমি ফেরত পাবো না সুতরাং সবগুলোকে ফেরত পাইতে গেলে আমাকে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অবশ্যই 300 হার্টজ হইতে হবে আদারওয়াইজ আমি ফেরত পাবো না এই ম্যাক্সিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যেটা না অর্থাৎ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দ্বিগুণ ফ্রিকোয়েন্সি যেটা সেটাকেই বলা হয়েছে নাইকুয়েস্ট রেট অর্থাৎ নাইকুয়েস্ট রেট সমান বলতে পারে f max ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দ্বিগুণ ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত 150 এর দ্বিগুণ ফ্রিকোয়েন্সি সমান হয় 300 সুতরাং নাইকুয়েস্ট রেট সমান বলতে পারি 300 হার্টজ 300 হার্জ এত জি স্যার ওকে আজকে তাহলে এই পর্যন্তই তো এই পর্যন্ত ডিটেইল সুন্দর করে পড়বা ঠিক আছে বৃহস্পতিবার ক্লাস না আমাদের বৃহস্পতিবার ক্লাসে কিন্তু এই পর্যন্ত যা পড়াইছি এলিয়েজিং এবং এই পর্যন্ত অর্থাৎ সেদিনের পর থেকে যা পড়াইলাম এর টোটাল এলিয়েজিং থেকে এবং স্যাম্পলিং থিওরেম থেকে আমি প্রশ্ন ধরব বৃহস্পতিবার ক্লিয়ার ওকে স্যার ওকে এরপরে তোমাদেরকে একটা আর ক্লিয়ার তো কিন্তু স্যার আমাদের তো প্রস্তুতি নেই তো স্যার সম্ভব হয় আর প্রস্তুতি নেওয়া সম্ভব হবে না কেন অনেকদিন টাইম আছে বেশি পড়াইনি আমার ভিডিওগুলো যদি দেখো ঠিক মতো তোমাদের তো বই থেকেও দেখতে হয় না আমার ভিডিওগুলো যদি দেখো তাহলে তাও তো ক্লিয়ার হয়ে যায় স্যার আমি প্রতিদিনই স্যার চেষ্টা করি স্যার ওই যে আমার ওখানে ওই যে বই আছে ওই কিসের বই আছে আমি বই থেকে স্যার এটা আবার খাতায় উঠাইতে সমস্যা হয়ে যায় স্যার